কি অবস্থা সবার? আচ্ছা, তোমরা একটু প্রবলেম বলতে থাকো। তোমার হচ্ছে প্রথমে আমাদের আজকে চট্টগ্রাম বোর্ড 2022 শুরু করার কথা। চট্টগ্রাম 2022, চট্টগ্রাম বোর্ড এমসিকিউ 2022, এইটা। তো নুসরাত ইয়াসমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রবলেমগুলো বলো। চট্টগ্রাম বোর্ড 2022-এর 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো একটু বলে দিবা দ্রুত। আর সাউন্ড সবকিছু ওকে তো, তাই না? একটু জলদি করো, দ্রুত করে নাম্বারগুলো বলে দাও। যে 1 থেকে 10-এর মধ্যে চট্টগ্রাম বোর্ড 2022-এর কি কি প্রবলেম আছে সেটা বলবে একটু দ্রুত। ঠিক আছে? 1 থেকে 10-এর মধ্যে চট্টগ্রাম বোর্ড 2022। আচ্ছা, 2 নাম্বার পাওয়া গেছে। ওকে, ঠিক আছে, 2 নাম্বার। 3, 4ও পাওয়া গেছে। ওকে। আচ্ছা, দেখো, চট্টগ্রাম বোর্ড 2022-এর 2 নাম্বার বলছে যে একটি তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ও বিকৃতির লেখচিত্র নিচের কোনটি? দেখো, এটা ইয়ং এর গুণাঙ্ক আর বিকৃতি, এটা কেমন হবে একটু। আচ্ছা, ঠিক আছে, দেখো এখানে আমরা 2 নাম্বারটা দেখো, যে এই গ্রাফটা এরকম দেখো, এই বরাবর নেওয়া হয়েছে বিকৃতি, এটা বিকৃতি নেওয়া হয়েছে, বিকৃতি। আমরা কিন্তু জানি ইয়ং এর গুণাঙ্কটা ধ্রুব রাশি ভাই। বিকৃতি সরি, বিকৃতি বাড়লে কিন্তু আমার পীড়নও বাড়বে। দেখো, এই যে আমরা কি জানি যে ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে না? এখন তুমি যখন বিকৃতি বাড়াবা তখন কিন্তু পীড়নও বাড়বে, অর্থাৎ আলটিমেটলি এই ভাগফলটা সেম থাকবে। অর্থাৎ আমরা তো এমনি বুঝতে পারতেছি ইয়ং এর গুণাঙ্ক ধ্রুবক, তুমি বিকৃতি যাই করো না কেন আলটিমেটলি এই অনুপাতটা সেমই থাকবে। অর্থাৎ গ্রাফটা এরকম হবে, যেহেতু আমরা এই বরাবর পীড়ন নেওয়া হয়েছে, এই পীড়নের গ্রাফটা এরকম স্ট্রেট থাকবে, অর্থাৎ এই স্ট্রেট থাকবে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে? 2 নাম্বার ক্লিয়ার? 2 নাম্বার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, 2, 3, 4 এরকম পাওয়া গেছে। আচ্ছা, 2 নাম্বার ক্লিয়ার কিনা একটু জানাই দিবা দ্রুত। 2 নাম্বারটা ক্লিয়ার কিনা? তোমরা কি 2 নাম্বার ক্লিয়ার? চট্টগ্রাম বোর্ড 2022, এটা হচ্ছে, আমি হ্যাঁ ক্লিয়ার বলছে তো। এটা হচ্ছে সেটটা খ সেট, এটা হচ্ছে সেট খ সেট। ঠিক আছে? খ সেট। ওকে, ওকে। তারপরে দেখো 3 নাম্বারটাতে কি বলা হয়েছে। 3 নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে যে একটি সরল দোলকের সাম্যাবস্থানে, দেখো সরল দোলকের সাম্যাবস্থানে সবচেয়ে বেশি পাওয়া যায় বেগ। দেখো, সবচেয়ে বেশি পাওয়া যায় বেগ। এটা যদি আমার সরল দোলক হয়, এটা যদি একটা সরল দোলক হয় তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থান, এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় বেগ। আর এই দিকে সবচেয়ে বেগ সবচেয়ে এখানে ত্বরণ পাওয়া যায় সবচেয়ে বেশি। তো একটা সরল দোলকের ক্ষেত্রে সবচেয়ে বেগ বেশি পাওয়া যায় সাম্যাবস্থায়, আর ত্বরণ পাওয়া যায় হচ্ছে সবচেয়ে বেশি কোথায়? আহ এইখানে। তার মানে এই সাম্যাবস্থায় বেগ বেশি হবে, বাট ত্বরণ শূন্য হবে, সবচেয়ে কম, সবচেয়ে নিম্ন হবে। বেগ হবে সর্বোচ্চ, আর ত্বরণ হবে সর্বনিম্ন। ঠিক আছে? এটা দেখো, ওই যে আমরা বেগের সূত্র জানি না, বেগের সূত্র জানি হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই যে দেখো, এই এক্সটা যত কম হবে বেগটা তত বেশি হবে, তাই না? কারণ বাদ যাবে কম। তাহলে এক্সটা শূন্য কোথায়? এক্সটা শূন্য হলে সবচেয়ে বেশি হবে, শূন্য হচ্ছে সাম্যাবস্থায়, তার মানে বেগটা সবচেয়ে বেশি সাম্যাবস্থায়। ওকে, আবার এর এর সূত্র কি দেখো তো, ওমেগা স্কোয়ার এক্স। তার মানে কি, এক্স যত বেশি হবে, এবার কিন্তু উল্টো, এক্স যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে। আর এক্স সবচেয়ে বেশি কোথায়? এখানে। আর এক্স যত কম হবে ত্বরণ তত কম হবে। এক্স সবচেয়ে কম কোথায়? সাম্যাবস্থানে। অর্থাৎ সাম্যাবস্থানে বেগ বেশি, ত্বরণ সবচেয়ে কম। ক্লিয়ার? আশা করি তোমরা আহ, আশা করি সবচেয়ে তোমার কি, আচ্ছা, আশা করি 3 নাম্বারটা ক্লিয়ার। 3 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। যারা লেট করে ক্লাসে আসছো তাদের জন্য আর রিপিট করতে পারছি না, সরি। হুম। ওকে। আচ্ছা, 3 নাম্বারটা ক্লিয়ার কিনা এটা বলো। তোমরা 3 নাম্বারটা ক্লিয়ার কিনা। এরপরে 4 নাম্বারটা যেটা ছিল আমাদের, 4 নাম্বারটার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে সরল দোলক গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ x ইকুয়াল টু 0.1 সাইন ইন্টু 6 পাই টি প্লাস পাই বাই 3 মিটার হলে
এখন এটা বলছে এর পর্যায়কাল হচ্ছে 3 সেকেন্ড। দেখো এটার পর্যায়কাল 3 সেকেন্ড হয় কিনা আমরা একটু চেক করি। এর পর্যায়কাল 3 সেকেন্ড হয় কিনা, 4 নম্বরে চলে যাবা সবাই। পর্যায়কালটা 3 সেকেন্ড হয় কিনা চেক করি। আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে? ইকুয়েশনটা দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 0.1 সাইন 6 পাই টি প্লাস পাই বাই 3। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে 4 নম্বরে, 0.1 সাইন, হ্যাঁ এটা দেওয়া আছে এত মিটার। তো বলছে পর্যায়কাল, দেখো আমরা জানি এখানে আমরা যদি x ইকুয়াল টু 0 এ সাইন ওমেগা টি প্লাস ডেল এই সূত্রের সাথে এটাকে কম্পেয়ার করি, তাহলে দেখো ওমেগার জায়গায় কি কাকে পাচ্ছি? 6 পাই কে পাচ্ছি। ওমেগার জায়গায় 6 পাই কে পাচ্ছি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 6 পাই। এইটা তাহলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি ইকুয়াল টু 6 পাই। দেখো এখান থেকে 2 পাই কেটে দিলে কি থাকতেছে, যে 1 বাই টি ইকুয়াল টু আমাদের থাকতেছে 3। তার মানে আমার টি ইজ ইকুয়াল টু 1/3। তাহলে পর্যায়কাল হচ্ছে 1/3 সেকেন্ড। এটা কিন্তু 3 সেকেন্ড হচ্ছে না, তার মানে 4 এর 1 নম্বর অপশনটা কারেক্ট না। 4 এর 1 নম্বর অপশনটা আমার কারেক্ট না। দেন হচ্ছে আমি 4 এর 2 নম্বর অপশনটা দেখি, সর্বোচ্চ বেগ 1.88 মিটার পার সেকেন্ড। তো সর্বোচ্চ বেগ আমরা জানি, সর্বোচ্চ বেগের সূত্রটা কি? সর্বোচ্চ বেগ ভিম্যাক্স আমরা জানি। সরল দোলন গতি সম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ ভিম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ, এই দেখো ওমেগা এ, তাই না? তো ওমেগা হচ্ছে আমার এখানে কত? ওমেগা হচ্ছে 6 পাই ইন্টু এ কত? এ হচ্ছে দেখো 0.1, তার মানে 0.1। তার মানে 6 আর পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 গুণন 0.1। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো 6 গুণন 3.1416 গুণন হচ্ছে তোমার হলো 0.1। সো আমরা এই অ্যান্সারটা পাবো হচ্ছে 1.888। তো আমরা এটা কিন্তু 2 নম্বরে, হ্যাঁ সর্বোচ্চ বেগের অপশনটা কিন্তু ঠিক আছে। 4 নম্বরে যে 2 নম্বর অপশনটা আছে সর্বোচ্চ বেগ 1.888 মিটার পার সেকেন্ড, এটা কারেক্ট। আদি দশা দেখো, এই যে এই সমীকরণের এইখানে যেটা থাকবে, এই যে ডেলটাকে যেটা বলে প্লাসের সাথে বা মাইনাস দিয়ে পরে যেটা থাকবে এটাকে বলে আদি দশা। তো এখানে আদি দশা আছে π/3, দ্যাট ইজ 60 ডিগ্রি। π/3 মানেই তো 60 ডিগ্রি, তার মানে 2 নম্বর অপশনটাও কারেক্ট। সো আমাদের 4 নাম্বারের হবে হচ্ছে 2 3, 2 3 মানে হচ্ছে ঘ নাম্বার, ঠিক আছে? 4 এর হবে ঘ নাম্বার, ক্লিয়ার? 4 নাম্বার হবে ঘ নাম্বার, 4 এর হচ্ছে 2 আর 3 নাম্বার, ক্লিয়ার কিনা একটু জানাই দাও, দ্রুত করবা তোমরা একটু, কমেন্টস গুলো অনেক স্লো আসে, একটু দ্রুত করার চেষ্টা করবা, ঠিক আছে? 4 এর হচ্ছে 3 নাম্বার অপশন, অর্থাৎ 2 আর 3 নাম্বার কারেক্ট, মানে ঘ নাম্বার কারেক্ট। এইটা ক্লিয়ার কিনা তোমরা সবাই একটু দ্রুত জানায় দাও, দ্রুত। ওকে, ফরিদুল ইসলাম বলছে ক্লিয়ার, নুসরাত ইসলাম ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আর তোমাদের একটা প্রবলেম হচ্ছে তোমরা ক্লাসগুলো শেয়ার করো না, এইভাবে চলে ক্লাস স্টপ করে দেওয়া হবে। কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস করানোর পরে যদি শেয়ার না আসে, সেটা একটা ফালতু বিষয়, ঠিক আছে? এত কষ্ট করে ক্লাস নিতে পারবো আর তোমরা যদি শেয়ার টেয়ার না দিতে পারো, তাইলে এটা আসলে দুঃখজনক বিষয়, ক্লাস স্টপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো এরপরে হচ্ছে আমাদের বাকি 1 থেকে 10 এর মধ্যে আর প্রবলেম নাই, তাহলে 11 থেকে 25 এর মধ্যে প্রবলেম গুলো বলো। 11 থেকে 25 এর মধ্যে সমস্যাগুলো বলবা একটু দ্রুত, হ্যাঁ? 11 থেকে 25, আমি একটু ওয়েট করছি সবার কমেন্টের জন্য। 11 থেকে 25 এর মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু দ্রুত বলে দাও। আর ক্লাসের শেয়ার চাই, শেয়ার না হলে ক্লাস স্টপ হয়ে যাবে। আচ্ছা 11 12 13 15 22, ঠিক আছে, ওকে এইটা পাওয়া গেছে। 11 নম্বর প্রবলেম দেখো, 11 নম্বরে কি বলা হয়েছে আমরা একটু দেখি। 11 নম্বরে বলছে দৃঢ়ভাবে আটকানো কে বল ধ্রুবকের এবং এল দৈর্ঘ্যের একটি স্প্রিং এর এক প্রান্তে এম ভর ঝুলিয়ে একটু টেনে ছেড়ে দিলে এর দোলনকাল হবে। আচ্ছা দেখো এটা কিন্তু আমরা সরল দোলন পড়তেছি। এই যে একটা বস্তু, একটা স্প্রিং এর বলছে যে এখানে একটা দৃঢ়ভাবে আটকানো একটি স্প্রিং এর কথা বলছে, তাই না? স্প্রিং এর কথা বলছে। তো একটা দৃঢ়ভাবে আটকানো মানে কি? কোথাও এরকম আটকাইছে আমরা, একটা আটকানো একটা বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে কে। সো এখানে আমরা যদি একটা ভর ঝুলাইয়া দিই, এটাকে টেনে ছেড়ে দেই, এটা কিন্তু এরকম দুলবে। যেটা আসলে কি ধরনের গতি হবে? এটা কিন্তু একটা স্পন্দন গতি হবে, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন গতি হবে। আর আমরা জানি সরল ছন্দিত স্পন্দন গতির পর্যায়কাল 2 পাই রুট ওভার অফ এল বাই জি একটা আছে, এইটা আছে একটা, সরি এটা হচ্ছে তোমার পর্যায়কালের সরল দোলকের, বাট যে কোনো ধরনের সরল দোলক না, এটা তো আর সরল দোলক না, মানে সরল দোলক বাদ দিয়ে
অন্য যে কোনো সরল দোলক সহ, মানে যে কোনো, এটা হচ্ছে যে কোনো, আমি যে সূত্রটা লিখছিলাম এটা কিন্তু অনলি সরল দোলকের জন্য, বাট যে কোনো স্পিন, সরল দোলক বা হোয়াট এভার, যে কোনো সরল চলতি স্পন্দন গতিসম্পন্ন কণার পর্যায়কালের ইকুয়েশনটা হচ্ছে আমার এইটা। দেখো, একটা হচ্ছে ই বাই জি, আর একটা হচ্ছে টি ইকুয়াল টু তোমার হচ্ছে 2 পাই রুট ওভার অফ এম বাই কে, এইটা একটা, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যেটা তোমরা জানো 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এটা কিন্তু অনলি কার ক্ষেত্রে, এটা অনলি সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে, দোলকের ক্ষেত্রে। আর এই দুটা কোথায়? এই দুটা হচ্ছে যে কোনো, যে কোনো, যে কোনো দোলক, দোলন গতির ক্ষেত্রে, দোলন বা বা সরল দোলন গতির ক্ষেত্রে, গতির ক্ষেত্রে, অর্থাৎ স্প্রিন বলো বা আদার্স যে কোনো সরল দোলকের ক্ষেত্রে। আর এটা শুধুমাত্র পর্যায়ে এই সরল দোলকের, সরল দোলকের ক্ষেত্রে ইউজ করা যাবে, অর্থাৎ এইটার ক্ষেত্রে, যেটা এই যে এইরকম যদি একটা বস্তু ঝুলায় দেয় এরকম দুলবে, এইটার ক্ষেত্রে শুধুমাত্র এটা। আর বাকি যে দুইটা আছে এটা যে কোনো ধরনের সরল চলতি স্পন্দন গতি, লাইক স্প্রিং বলো বা আদার যে কোনো কিছুর ক্ষেত্রে ইউজ করা যাবে। তার মানে আমাদের 11 নম্বরের অ্যান্সারটা হবে হচ্ছে 2 আর 3 কারেক্ট, 2 আর 3 কারেক্ট। আর এখানে বলে দেই ইটা কি, ই হচ্ছে এই যে সাম্য অবস্থার থেকে সরণটা ই, আর জি হচ্ছে 9.8, এম হচ্ছে এই বস্তুটার ভর, আর কে হচ্ছে বল ধ্রুবক। তার মানে এই দুইটা কারেক্ট, 2 আর 3 নাম্বার কারেক্ট। 11 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে তোমার হলো, 11 নম্বরের অ্যান্সারটা হবে আমাদের 2 আর 3, অর্থাৎ ঘ নাম্বার। ঠিক আছে, 11 ঘ নাম্বার। তারপরে কার যেন বলছিল 12 নম্বর প্রবলেম। 12 নম্বর দেখো, বলছে একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি, ধরো 1 মিনিট। আচ্ছা, একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কোয়ার, চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। আচ্ছা, বলছে চাকাটির কৌণিক বেগ কত। দেখো, এখানে অপশন দেওয়া আছে আরপিএম মানে কি, আরপিএম, আরপিএম মানে হচ্ছে আরপিএম, আরপিএম রেভলিউশন পার মিনিট, মানে হচ্ছে 1 মিনিটে কতবার ঘোরে। আচ্ছা, 1 মিনিটে উদ্দীপকে কতবার ঘোরার কথা বলা হয়েছে? 25 বার, 30 বার। তার মানে এটাই কারেক্ট, 30 আরপিএম, 30, 30 আরপিএম, এটাই হচ্ছে আমার কারেক্ট। ওকে, 30 আরপিএম, এটাই কারেক্ট। ওকে, ঠিক আছে। দেখো 12 নম্বরের পরে আমাদের এখানে 13 অনেকের প্রবলেম আছে, 13 নম্বরটা দেখি। মানে আমি আবার বলি, 12 নম্বরের প্রবলেম অ্যান্সারটা হচ্ছে 30 আরপিএম হবে। কারণ কি, 1 মিনিটে আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, 1 মিনিটে যতবার ঘুরে সেটাই আরপিএম। যেহেতু আমার উদ্দীপকে বলা আছে 1 মিনিটে 30 বার ঘুরে, তার মানে 30 আরপিএম হচ্ছে আমার অ্যান্সার। 13 নম্বরে কি বলা হয়েছে দেখো, যে এবং আই এবং যে তলে অবস্থিত সে তলে লম্ব দিকে একক ভেক্টর কোনটি। দেখো, আই এবং জে এই দুইটাই কিন্তু একক ভেক্টর, আই জে, আই ক্যাপ, জে ক্যাপ, এই দুইটাই কিন্তু একক ভেক্টর। সো এদের গুণফল করলে এটাও কিন্তু একক ভেক্টরই হবে। আর এই দুইটার দিক কোন দিকে? দেখো, বলছে আই এবং যে তলে অবস্থান করতেছে তাদের লম্ব দিকে। আমরা জানি দুইটা ভেক্টরকে যখন আমরা ক্রস গুণ করি, তখন এই ক্রস গুণ করার পরে যে ভেক্টরটা পাই, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই ভেক্টরটার দিক হয় এই এ আর বি যে তলে অবস্থান করতেছে তাদের লম্ব বরাবর। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এইটাই অ্যান্সার হবে এইটা। দেখো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, অর্থাৎ আমাদের 13 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে আই ক্যাপ, এই যে প্রথমটাই প্লাস মাইনাস আই ক্যাপ কমা জে ক্যাপ। ও সরি, এটা আমি কোন বোর্ডে চলে গেছি, এটা ধরো চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম 13 নম্বর, আমি একটু ভুল কমে অন্য বোর্ডে চলে গেছিলাম, একটু ভুল করে অন্য বোর্ডে চলে গেছিলাম, সরি। চট্টগ্রাম 13 নম্বর, 12 নম্বরটা ঠিক আছে। আম, আমার 11 নম্বর, হ্যাঁ ঠিক আছে। তো 13 নম্বরটা দেখো, চট্টগ্রাম 13টা হচ্ছে বলছে যে চাকতির কৌণিক ভরবেগ কত, চাকতির কৌণিক ভরবেগ কত। দেখো, আমরা জানি কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি এখানে কিন্তু ওমেগা, আমার হচ্ছে, দেখো আমি কিন্তু কৌণিক ভরবেগ এল এল ইকুয়াল টু জানি আই ওমেগা, একটা সূত্র আছে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা, আমরা এটা নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছি। সো আই এখানে দেওয়া আছে দেখো 2 কেজি মিটার স্কোয়ার, আর ওমেগা কত, ওমেগা হচ্ছে আমরা জানো, দেখো ওমেগা সমান একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে 2 পাই ক্যাপিটাল এন বাই টি। তো 2 পাই, এখানে 2 পাই, আর এন হচ্ছে কত 30, আর এখানে পার মিনিট মানে 60, প্রতি মিনিটে 30 বার করে, তার মানে টিটা হচ্ছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটা দিয়ে কাটলে হয় হচ্ছে 2, আর এটা দিয়ে কাটলে হয় শুধু পাই থাকে এখানে। তার মানে এখানে ওমেগার মান হচ্ছে পাই, তার মানে টোটালি পাচ্ছি আমরা 2 পাই। ঠিক আছে, এল এর মান হচ্ছে 2 পাই। 13 নম্বর হচ্ছে 2 পাই, অর্থাৎ ঘ নাম্বার। ওকে, ওকে। তো দেখো, চট্টগ্রাম বোর্ডের আশা করি 13 নম্বর বুঝতে পারছো, 2 পাই। নিচের কোনটি স্কেলার রাশি
আচ্ছা 14 কি কারো প্রবলেম আছে? না, 14 কারো প্রবলেম নেই। ওকে, 15 প্রবলেম ছিল কার যেন? 15 প্রবলেম ছিল কার যেন? 15 নাম্বারটা প্রবলেম ছিল। ওকে, ওকে, 15 নাম্বারটা কি দেখো কি বলছে, যে জে এবং কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত, যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর কত? জে এবং কে, জে এবং কে, এটা ক নাম্বার অ্যান্সার? জে এবং কে, দেখো জে, এটা আমি ভুল করে আগেরটা যেটা অ্যান্সার দিয়েছিলাম ওটা ভুল করে আমি অন্যটাতে চলে গেছিলাম। তো চট্টগ্রামে 2022-এর যেটা তোমার 15 নাম্বারটা, এটা হচ্ছে জে কে হবে, জে ক্যাপ ক্রস কে ক্যাপ হবে, কারণ জে ক্যাপ আর কে ক্যাপ এই দুইটা লম্ব দিক তো এদেরকে ক্রস গুণ করলে করলে পাওয়া যাবে। যে দুইটা ভেক্টরের লম্ব দিক বলবে ওই দুইটাকে ক্রস গুণ করলেই পাওয়া যাবে। সো আমার যেহেতু আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ বলছে, সো জে 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 ভেক্টর আর কে ভেক্টরকে আমি ক্রস গুণ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এটা ছিল 15 নাম্বার। 15 নাম্বারের হচ্ছে আমার অ্যান্সারটা কত? 15 নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে তোমার হলো ক নাম্বার। ওকে, আচ্ছা, এখন আর কোনো প্রবলেম আছে কি দেখো? আর কোনো কি প্রবলেম আছে? আর কোনো প্রবলেম আছে? আমার চট্টগ্রাম বোর্ড কি আমি শেষ করে দিব নাকি আরো কোনো প্রবলেম আছে বলো? চট্টগ্রাম বোর্ড কি ফ্রেশ? চট্টগ্রাম বোর্ডে প্রবলেম থাকলে বলো, না হলে বলো যে ওকে ঠিক আছে অন্য বোর্ডে আচ্ছা নেই। আচ্ছা তাহলে আমরা সিলেট বোর্ডে চলে যাচ্ছি, আমরা শিফট করলাম সিলেট বোর্ডে, সিলেট বোর্ডে চলে যাচ্ছি আমরা। সিলেট বোর্ড, এখন লিখবো আমরা সিলেট বোর্ড, সিলেট, সিলেট, সিলেট বোর্ড 2022, এটা সেটটা হচ্ছে তোমার হলো সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, এটার সেটটা হচ্ছে খ সেট, এটাও খ সেট। ঠিক আছে, এখন বলো সিলেট বোর্ডের এক থেকে 10 বলো, সিলেট বোর্ড 1 থেকে 10 বলো। আমরা চট্টগ্রাম বোর্ড অলরেডি শেষ করে আসছি, সিলেট বোর্ড, এখন সিলেট বোর্ড 10 বলো, 1 থেকে 10। সিলেট বোর্ড 8, আচ্ছা এটা 8 10, ওকে, সিলেট বোর্ড 8 10 পাওয়া গেছে, সিলেট বোর্ডে 8 10 পাওয়া গেছে। ওকে, দেখো 8 নাম্বার কি বলছে সিলেট বোর্ডে? বলছে নিচের কোনটি শূন্য দশার সমতুল্য। আচ্ছা, শূন্য দশার সমতুল্য মানে কি? দেখো তো এই যে গ্রাফটা কত, তোমরা এই যে এই গ্রাফটা কত এইরকম, দেখো তো এইখান থেকে এই যে একটা কমপ্লিট তরঙ্গ করার পর, যেমন এখানে 0, এখানে দশা ছিল 0, এখানে কত π/2, এখানে কত পাই, এখানে কত 3π/2, এইখানে কত 2π, তাই তো? এই 2π আমরা জানি যে একটা একটা ফুল তরঙ্গ হচ্ছে এটা, এই যে একটা যখন 2π হয়, 2π পর কিন্তু সেটা আবার মানে 2π এসে কিন্তু সেটা জিরোর মতো হয়ে গেছে। দেখো তো এইখানে পৌঁছাইছে, তুমি বলবা এখানে পৌঁছাইছে না, এখানে তো এই দিক থেকে পৌঁছাইছে, মানে এই জায়গাটা আর এই জায়গাটা সেম হবে। একটা ফুল তরঙ্গ কমপ্লিট করার পর সে হচ্ছে আবার জিরোতে যায়, তার মানে জিরো এই অবস্থানটা আর 2π অবস্থানটা সেম। ঠিক আছে, ওকে। আবার একইভাবে যদি দেখতাম যে এই যে এই অবস্থানটা, দেখো একটু এই অবস্থানটা কত হইতো আবার, এটা হয়তো তোমার হচ্ছে যে 5π/2, 2 হইতো, এটা হচ্ছে তোমার হলো 3π হইতো, এটা হচ্ছে তোমার হলো 7π/2 হইতো, এইটা হইতো আমার 4π। তো এই যে জিরো, এই যে 2π, এই যে 4π, এটা হচ্ছে জিরো জিরোর সমতুল্য। ঠিক আছে, তার মানে আমাদের 8-এর আনসার হবে 2π। ক্লিয়ার? 8-এর আনসারটা 2π। আচ্ছা 8-এর আনসারটা হচ্ছে 2π, দেখো 2π অর্থাৎ 4 নাম্বার। ঠিক আছে, 8-এর আনসারটা 2π। 8-এর পরে 10 প্রবলেম ছিল কার যেন? 10, আচ্ছা 4 নাম্বারটা বলছে প্রবলেম একজন। আচ্ছা ঠিক আছে, 10টা দেখে তারপরে 4 নাম্বারে যাচ্ছি আমরা। 10 নাম্বারটা প্রবলেম দেখো কার যেন প্রবলেম ছিল। 10 নাম্বারে বলছে যে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস কে ক্যাপ, এবং কে ক্যাপ এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা মধ্যবর্তী কোণ কত? এখানে এ ভেক্টর দেওয়া আছে হচ্ছে আমাদের, এ একটা ভেক্টর দেওয়া আছে এ, এটা দেওয়া আছে আই ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে হচ্ছে আমাদের 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস কে ক্যাপ। সো আমাদের এই আমরা জানি মধ্যবর্তী কোণ হচ্ছে ডট গুণ দিয়ে বের করতে হয়, তার মানে এ বি কস থিটা, তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। তো এইখানে দেখো আমরা যদি ডট গুণটা করি, এখানে আমাদের উপরে হচ্ছে হলো দেখো এক এককে দুই, এখানে 1, আয়ের সহগ 1, এখানে 2, তার মানে 2, আর এখানে কে নেই,
কে এখানে আছে এখানে নেই, তাহলে দরকার নেই। 2 ডিভাইডেড বাই আমাদের এখানে এ ভেক্টরের মান কত, এটা ভেক্টরে যেহেতু 1 আছে তার মানে এটার ভেক্টরের মান শুধু 1। এটার ভেক্টরের মান হচ্ছে তোমার হলো রুট ওভার অফ কত, এটা রুট ওভার অফ 1 ইনটু কি রুট ওভার অফ এটা এখানে হচ্ছে তোমার হলো 4 প্লাস 1, তার মানে হচ্ছে রুট ওভার 5, 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5। তাইলে এই অ্যানসারটা কত আসে আমাদের, 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 আমাদের। তারপরে আমাদের শিফট কজ ব্র্যাকেট অ্যান্সার, আচ্ছা এটা আসতেছে 26 পয়েন্ট সামথিং আমাদের, 26.57 অ্যান্সার হচ্ছে খ নাম্বার। দেখো অ্যান্সার হচ্ছে খ নাম্বার, এখানে আসবে হচ্ছে থেটা ইকুয়াল টু আসবে থেটা ইকুয়াল টু কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট ওভার করলে এটা 26.57 ডিগ্রি আসে, এটা খ নাম্বার অপশন। ঠিক আছে, খ নাম্বার কারেক্ট। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ক্লিয়ার, আমাদের অপশনটা হচ্ছে খ নাম্বার। আচ্ছা এরপরে 4 নাম্বারটা কি প্রবলেম আছে নাকি, একজন বলছে 7 নাম্বার প্রবলেম। 7 নাম্বারটা আমি দেখতেছি একটু, 7 নাম্বারটা দেখি একটু। দেখো সাথে বলছে কি, বলছে যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এগুলা সহজ প্রশ্ন। সেকেন্ড দোলকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, দেখো তো সেকেন্ড দোলক মানে কি, আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে আমরা 2 পাই রুট ওভার অফ এল বাই জি লিখতে পারি। তো সেকেন্ড দোলক মানে এটা 2 সেকেন্ড 2, তো 2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তো আমি 2 ক্যান্সেল আউট করে দিলাম, থাকলো কত 1 ইকুয়াল টু পাই রুট ওভার অফ এল বাই জি। তো এখানে স্কোয়ার করে দিলে 1ই থাকবে, আর এই পাশে থাকবে পাই স্কোয়ার এল বাই জি। তো এখানে দেখো আমাদের কি, আচ্ছা এল এর জায়গায় আমার এখানে ওরা দিছে হচ্ছে স্মল এল প্লাস আর, তো আমরা এল এর জায়গায় কি লিখতে পারি, পাই স্কোয়ার ইন্টু এল প্লাস আর বাই জি। তার মানে জি ইকুয়াল টু লিখতে পারি পাই স্কোয়ার স্মল এল প্লাস আর, এইটা লিখতে পারি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের লাস্টেরটা অ্যান্সার, সাতের হচ্ছে লাস্টেরটা, যাদের 7 প্রবলেম ছিল তাদের হচ্ছে লাস্টেরটা অ্যান্সার হবে। এই যে দেখো এখান থেকে সেকেন্ড ব্লক মানে হচ্ছে 2 সেকেন্ড, ওটা এভাবে করে জি ইকুয়াল টু পাই স্কোয়ার স্মল এল ইন্টু পাই স্কোয়ার ইন্টু স্মল এল প্লাস আর। ওকে ক্লিয়ার, 1 থেকে 10-এর মধ্যে সব ক্লিয়ার। ঠিক আছে, ওকে এরপরে তোমরা হচ্ছে 11 থেকে 25-এর মধ্যে প্রবলেমগুলো বলো, একটু দ্রুত করে বলবা। আমরা একটু আজকে, হ্যাঁ আজকে যেভাবে ক্লাস যাচ্ছে এইভাবে গেলে ভালো ক্লাসগুলা। আর তোমরা একটু শেয়ার টেয়ার করো না, হ্যাঁ এরকম কিপটামি করলে ক্লাস চালানো যাবে না। শেয়ার করতে হবে ক্লাসগুলো, বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে, তোমাদের কলেজের গ্রুপ বলো, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, এটাই হচ্ছে দরকার। এইভাবে শুধু তোমাদের 5-6 জনকে নিয়ে তো আমি ক্লাস মানে তোমাদের জন্য ক্লাস চালাবো না। এভাবে তোমরা ক্লাস ঠিকই করবা, ফয়দাটা নিবা, তো তোমরা একটা শেয়ার করতে পারো না, এইভাবে ক্লাস আমি চালাইতে পারবো না। ঠিক আছে, আচ্ছা বলছে, আচ্ছা 4 একটু করে দেন স্যার, আমার মিলে না, ভুল ধরতে পারতেছি না। আচ্ছা 4 নম্বরে কি বলছে এখানে, আচ্ছা এখানে তার আগে দেখি 12 প্রবলেম 18 প্রবলেম 22 23, 12 18 22 23, আর 4 নাম্বারটাও একজনের নাকি প্রবলেম। 4 নাম্বারটা আমরা একটু দেখি, 4 নাম্বারটা একজনের প্রবলেম পাওয়া গেছে। আচ্ছা 4 নাম্বারটাতে বলা হয়েছে যে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আচ্ছা এখানে উচ্চতা দেওয়া আছে 60 মিটার, 60 মিটার। দেখো এই উচ্চতা যদি আমার 60 মিটার হয়, এটা হচ্ছে টোটাল 60 মিটার, 60 মিটার। তো আমার বলছে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো আমি ধরলাম এইচ উচ্চতায় আমরা জানি বিভব শক্তি বের করতে নিচ থেকে নিতে হয়, তাহলে এখানে হবে এম জি এইচ ইজ ইকুয়াল টু গতিশক্তি বের করতে হয় নিচ উপর থেকে, তাহলে এটা যদি হয় এইচ, এটা কত হবে, এটা হবে 60 মাইনাস এইচ। ঠিক আছে, আর তাহলে আমার গতি এটা করবা যে এম জি 60 মাইনাস এইচ, এখান থেকে করবো। এখন এটা আসলো কেমনে, আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, তো এখানে বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2gh, এই এইচটা নিতে হবে উপর থেকে মানে কি 60 মাইনাস এইচ। তো এখান থেকে এটা 0, আর এটা যদি বি স্কোয়ারের জায়গায় বসায় দেই, দেখো এই যে 2 কেটে যাবে, এম জি এইচ থাকবে, তো এম জি এইচ বাদ দিলাম, তার মানে এইচ ইকুয়াল টু 60 মাইনাস এইচ, 2h ইকুয়াল টু 60, তার মানে এইচ ইকুয়াল টু 30 মিটার। ঠিক আছে, 30 মিটার উচ্চতায়, এটা অ্যান্সার হবে 30 মিটার। ঠিক আছে, আমাদের 4 নম্বরের অ্যান্সার হবে 30 মিটার। ওকে ক্লিয়ার, 4 নম্বরের অ্যান্সার হবে কত, 30 মিটার। এই 4 নাম্বারটা ক্লিয়ার, 4 নাম্বারটা যার প্রবলেম ছিল সে একটু বলো ক্লিয়ার কিনা, 4 নাম্বারটা ক্লিয়ার কিনা বলে দাও। এই নুসরাত ইয়াসমিন তুমি কি ক্লিয়ার কিনা তাড়াতাড়ি, ওকে
অর্ধেক বলছে তাই না, সরি অর্ধেক বলছে তাই না, অর্ধেক বলছে, তাহলে এখানে কত, হাফ, গতিশক্তির হাফ, তাহলে কত হবে এখানে, 3h, এখানে হচ্ছে তোমার হলো 3h হবে, এখানে 2, পরে হচ্ছে এইচটা নিয়ে আসলে 3h হবে, 3h, তার মানে কত হবে, 20 মিটার হবে, 20 মিটার, 20 মিটার, 20 মিটার কি আছে আমাদের, হ্যাঁ গতিশক্তির অর্ধেক, 20 মিটার কি আছে আমাদের অপশনে, অ্যান্সার হবে 20 মিটার। এখন বুঝতে পারছো কিনা, অ্যান্সার হবে 20 মিটার, অর্ধেক হবে, গতিশক্তির অর্ধেক, এই যে গতিশক্তিকে হাফ দিয়ে গুণ করলাম, পরে টুটা ওখানে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন দেখো 12 নাম্বার, 12 নাম্বারটা দেখো, 12 নাম্বারটা দেখো। আচ্ছা 12 নাম্বারটা দেখো, এখানে 12 নাম্বার বলছে যে এনটিপিতে হাইড্রোজেনের ঘনত্ব 0.09 কিলোমিটার/কিউব হলে অণুগুলোর মূল বর্গবেগ কত হবে। দেখো আমরা একটা সূত্র গত ক্লাসে এগুলা কিন্তু আলোচনা করছিলাম, যে আমাদের সিআরএমএস বেগ, এগুলা একই ধরনের প্রশ্ন তোমাদের কেন প্রবলেম হয় আমি জানি না, এই ধরনের প্রশ্ন আমি গত ক্লাসগুলোতে আলোচনা করছি। সিআরএমএস বেগ আর এমএস বেগ, এটা সূত্র আছে দেখো, একটা আছে 3√3 RT বাই ক্যাপিটাল এম, আরেকটা আছে 3 KT বাই স্মল এম, এটা একটা আছে, আরেকটা আছে তোমার হলো √3P, 3P বাই রো, এটা একটা আছে, 3P বাই রো। তো আমরা যদি 3P বাই, এখানে যেহেতু ঘনত্ব দেওয়া আছে 3P বাই রো, তার মানে √, আমার হচ্ছে 3 ইন্টু পি, আচ্ছা 3 ইন্টু আমাদের পি এর মান হচ্ছে এনটিপি বলছে, ওরা ওরা বলছে হচ্ছে এনটিপি, এনটিপি মানে হচ্ছে চাপ অন অ্যাটমসফিয়ার, অন অ্যাটমসফিয়ার মানে কি, এটা প্যাসকেলে নিতে হবে, যেহেতু আমার ঘনত্বটা এসআই তে দেওয়া আছে, প্যাসকেলে আমরা জানি এটার মান হচ্ছে 101, 101.325 গুণন 10⁻³ তাই না, এটা হচ্ছে আমার প্যাসকেলে। ওয়ান অ্যাটমসফিয়ার মানে কত প্যাসকেল, ওয়ান অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 গুণন 10⁻³, এটা এত প্যাসকেল, আমার প্যাসকেলে নিতে হবে, তাহলে চাপের মানটা প্যাসকেলে বসাইলাম, ঠিক আছে, এটা গুণ করে দিলাম, এটাকে ভাগ দিব হচ্ছে আমার হচ্ছে ঘনত্ব দিয়ে, ঘনত্ব আমাদের এখানে কত দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে হচ্ছে তোমার 0.09, তো ভাগ দিলাম হচ্ছে 0.09 দিয়ে ভাগ দিলাম, যেটা আসছে সেটাকে এখন বর্গমূল করে দিব। তো আমাদের আসতেছে 18, দেন হচ্ছে 37 পয়েন্ট, এটা আসতেছে, তো আমাদের অ্যান্সারটা কি আছে এখানে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা অ্যান্সার, 12 নম্বরের ক অ্যান্সার, এখানে হচ্ছে 1.8, এটা হচ্ছে আমাদের কিলোমিটারে আছে, তো এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসলো, মিটার পার সেকেন্ডে, পরে কিলোমিটারের জন্য 1000 দিয়ে ভাগ করে দিব, আসবে 1.8 কিলোমিটার/সেকেন্ড। দেখো 12 নম্বরের হচ্ছে ক, বুঝছো কিনা, 12-র ক, এই 12-র ক যার প্রবলেম ছিল সে কি বুঝছো, 12-র ক যার প্রবলেম ছিল। এরপরে আসছে প্রবলেম আছে, আমরা আমাদের প্রবলেম আছে হচ্ছে তোমার হলো 12-র পরে 18 প্রবলেম, 18, 19, 22, 23, তাই তো, 18, 18 নাম্বারটা কি বলা হয়েছে, যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 18 নম্বরে, যে 20 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, আর ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তো 18 বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত। এগুলা কেন তোমরা পারো না আমি জানি না, সহজ প্রশ্ন, দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে, তো আমরা ইয়ং এর গুণাঙ্ক y কি জানি, y = P F/A ডিভাইডেড বাই কত, L/ক্যাপিটাল L, তাই না। তো এই যে বল দেওয়া আছে দেখো আমাদের ওয়াই, তাহলে আমরা y লিখতে পারবো হচ্ছে FL/AL, তো আমাদের এই স্মল এলটা বের করা লাগবে, দৈর্ঘ্য বৃদ্ধি মানে স্মল এলটা বের করা লাগবে। ইয়ং এর গুণাঙ্কের ভ্যালু এখানে দেওয়া আছে কত, ইয়ং এর গুণাঙ্কের ভ্যালু দেওয়া আছে এখানে 2 গুণন 10⁻11, 2 গুণন 10⁻11, আর এখানে এফ দেওয়া আছে হচ্ছে 20 নিউটন, এল দেওয়া আছে হচ্ছে 1 মিটার, 20 মিটার, সরি 20 মিটার, ডিভাইডেড বাই এ দেওয়া আছে হচ্ছে 1 mm, 1 mm স্কোয়ার, এটাকে যদি আমি মিটার করি তাহলে কত হবে, 1 গুণন 10⁻6 মিটার স্কোয়ার হবে। মিলিমিটার থেকে মিটারে যাইতে 10⁻3 দ্বারা গুণ করা লাগে, কিন্তু এখানে বর্গ থাকার কারণে এটাকে 6 হয়ে যাবে, তো এখানে বসায় দাও 1 গুণন 10⁻6, 10⁻6 হয়ে যাবে, এটা এত দিয়ে করলাম, তো এখান থেকে ইন্টু এল, তো আমার স্মল এলটা কত হবে তাহলে, এখানে 20 400 ডিভাইডেড বাই 1 গুণন 10⁻6 ইন্টু কত, তোমার হচ্ছে 2 গুণন 10⁻11, এটা এটা এখানে আসলো, এটা এখানে চলে গেল, তো এটা যদি আমি ক্যালকুলেশনটা করি, এটা যদি করি আমাদের কত আসবে দেখো, তোমার 1 গুণন 10 ইনভার্স
6 গুণন হচ্ছে তোমার হলো 2 গুণন 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার 11 এটা আসতেছে। দেন যা আসলো ওইটাকে আমি হচ্ছে 400 400 ভাগ হচ্ছে তোমার হলো আনসার আমার 2 গুণন 10 ইনভার্স 3, 2 গুণন 10 ইনভার্স 3, 2 গুণন 10 ইনভার্স 3। এটার কারেক্ট আনসারটা নাই, কারেক্ট আনসারটা নাই। আমাদের আনসার হবে 2 গুণন 10 ইনভার্স 3 এইটা হবে। বাট আমাদের অপশনে এই 2 গুণন 10 ইনভার্স 3 নাই, ওদের দিছে হচ্ছে 2 গুণন 10 ইনভার্স 4। এটা কারেক্ট না, তার মানে এটার সঠিক আনসারটা নাই। ওকে, 18 নম্বরের সঠিক অ্যান্সারটা নাই। এরপরে আসি আমাদের 19 নম্বরে। 19 নম্বরে কি বলছে দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার এবং বল দ্বিগুণ করা হলে। দেখো এই প্রশ্নটা গত ক্লাসে আমরা করছি, কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা ছিল 19 নম্বরের যে প্রবলেমটা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার মানে দ্বিগুণ করছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগে ছিল 1 মিলিমিটার স্কয়ার, এখন তার থেকে দ্বিগুণ করা হলো, আবার বলটাও দ্বিগুণ করা হলো। দেখো তো তাহলে তাহলে আমার আহ, উম, দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বের তুলনায় কত গুণ হবে। দেখো আমাদের এখানে যেহেতু ক্ষেত্রফলটাও আগে যা করছে এখনো তাই করছে, তো এটা আগের মতোই থাকবে। ঠিক আছে, ওকে, আগের মতোই থাকবে। যেহেতু আমার এই দেখো পীড়নের কোনো চেঞ্জ হচ্ছে না, এফ বাই এ, আমি ক্ষেত্রফলটাও দ্বিগুণ করলাম, বলটাও দ্বিগুণ করলাম, তো আগের মতোই পীড়নটা তো আগের মতোই থাকবে। তো পীড়নটা যদি আগের মতো থাকে তাহলে বিকৃতি আগের মতোই থাকবে, বিকৃতি আগের মতো থাকলে এল কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই। তার মানে এইটা কিন্তু কুমিল্লা বোর্ডে লাস্ট ক্লাসেও করছি। যারা এই প্রবলেম গুলা বলো, আমি জানি না যে তোমরা ক্লাস ঠিক মতো করো কিনা, এটা খুবই ইয়ার বিষয়। আমি গত ক্লাসে কুমিল্লা এই প্রশ্নটা বুঝাইছি, তোমরা সেম প্রবলেম আজকে দেখাচ্ছ, এটা কেন? মানে একজনের প্রবলেম কি আরেকজন দেখো না তোমরা? ওকে, এটা হচ্ছে আমাদের 19 নাম্বার প্রবলেম। ওকে, এরপরে আসি আমাদের 22 নাম্বার প্রবলেম ছিল। 22 নাম্বার বলছে যে চিত্রে পি বিন্দুর সাপেক্ষে এ ও সি বিন্দুর পার্থক্য, সি বিন্দুর পথ পার্থক্যের অনুপাত কত। দেখো আমি এখানে একটা চিত্র দিয়ে দিছে ওরা, এই চিত্রটার পথ পার্থক্যের অনুপাতটা বের করতে বলছে। আমাদের এখানে একটা ফিগার দেওয়া হয়েছে, এরকম এরকম একটা ফিগার দেওয়া হয়েছে যে এই হচ্ছে আমাদের ফিগারটা, এরকম একটা ফিগার দেওয়া হয়েছে আমাদের। এইখানে হচ্ছে, এইখানে দেওয়া হয়েছে আমাদের এ বিন্দু, এখানে এ বিন্দু, দেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমার পি বিন্দু। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমাদের সি বিন্দু দেওয়া হয়েছে, এইখানে এইখানে সি বিন্দু। আচ্ছা দেখো তো বলছে পি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর ও ও আচ্ছা চিত্রে পি বিন্দুর সাপেক্ষে এ ও সি এর এই যে এ, দেখো তো আচ্ছা, এই যে এই টোটাল একটা তরঙ্গ এই পর্যন্ত, এই পর্যন্ত, এটা মানে কি ল্যামডা, তাহলে এইটুকু কত, ল্যামডা/2। আচ্ছা এইটুকু কত তাইলে, ল্যামডা/4। তার মানে এইটুকু আছে ল্যামডা/4, এইখানে আর একটা ল্যামডা/4, এখানে কয়টা ল্যামডা/4 আছে, দুইটা। তাহলে এইখানে আরো দুইটা আছে, এইটুকুর মধ্যে আরো দুইটা আছে, তাহলে এখানে এইখানে দেখো, তাহলে পি, এই পি এর এখানে এই টোটালটার মধ্যে আছে হচ্ছে এই যে একটা, এই যে একটা ল্যামডা/4, ল্যামডা/4, এই যে এই, তার মানে এইটা ল্যামডা, এই টোটালটা ল্যামডা, আর এই পি তে আরো ল্যামডা/4, তাহলে ল্যামডা, এই টোটালটা ল্যামডা, এইটুকু ল্যামডা, আর তার সাথে ল্যামডা/4 যোগ করো, ল্যামডা প্লাস ল্যামডা/4, তাহলে কত হইতেছে আমাদের, 4 লসাগু নিলে 5 ল্যামডা/4। এটা হচ্ছে আমাদের পি বিন্দুর পথ পার্থক্য। তাহলে এই যে হচ্ছে আমাদের এ, তাহলে দেখো তো এখানে কয়টা আছে, এখানে একটা ল্যামডা/4, এখানে আরেকটা ল্যামডা/4, আরেকটা ল্যামডা/4, আরেকটা ল্যামডা/4, তার মানে কি এখানে 4 ল্যামডা/4, 4 ল্যামডা/4, অর্থাৎ একটা ইয়ার অর্ধবৃত্তের মধ্যে দুইটা ল্যামডা/4 আছে। তাহলে এই যে এখানে হচ্ছে এই বিন্দু, এখান থেকে স্টার্ট করব, এই একটা, এই একটা, এই একটা, তিনটা, আর এই একটা, চারটা। তাহলে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত, যেহেতু পি বিন্দুর সাপেক্ষে বলছে, এজন্য পি বিন্দু থেকে আমরা এ বিন্দুর দূরত্ব পাবো হচ্ছে 4 ল্যামডা/4, মানে কি ল্যামডা। ওকে, আর পি বিন্দু থেকে সি এর দূরত্ব দেখো, এইখানে একটা ল্যামডা/4, এখানে একটা ল্যামডা/4, তার মানে হচ্ছে 2 ল্যামডা/4, তার মানে কি ল্যামডা/2। তো আমাদের এই যে পি এর থেকে সি এর দূরত্ব পথ পার্থক্য পাইছি হচ্ছে 2 ল্যামডা/2 পাইলাম, এই যে 2 ল্যামডা/4 মানে কি 2 ল্যামডা/2, ল্যামডা/2, তার মানে পি থেকে সি এর দূরত্ব পাইছি ল্যামডা/2, আর পি থেকে এর দূরত্ব পাইছি ল্যামডা। ওকে, তো ল্যামডা মাইনাস, ফোন দিচ্ছে, আচ্ছা 1 মিনিট, আমার ফোনে ফোন আসছে, ফোন দিচ্ছে।
আচ্ছা, তাহলে আমাদের এই পি বিন্দুর সাপেক্ষে আমি এ বিন্দুর দূরত্ব পাইছি হচ্ছে ল্যামডা, আর এখানে হচ্ছে ওকে, আর হচ্ছে এই পি বিন্দুর সাপেক্ষে আমি এর দূরত্ব পাইছি ল্যামডা, আর পি বিন্দুর সাপেক্ষে সি এর দূরত্ব পাইলাম হচ্ছে ল্যামডা/2। তার মানে ল্যামডা/2 বিয়োগ করলে আমাদের হবে ল্যামডা/2। দেখো তো অ্যান্সার ল্যামডা/2 আছে কিনা। ওকে, আচ্ছা অনুপাত আমাকে বলছে অনুপাতটা বের করার জন্য। তাইলে আমরা কি পাইলাম? আচ্ছা, অনুপাতটা বের করার জন্য বলছে, তাইলে ওর পাইছি হচ্ছে ল্যামডা, এই পি থেকে ওর পাইছি ল্যামডা, আর এখানে এ আগে বলছে তো না। আচ্ছা, আর ওর পাইলাম হচ্ছে ল্যামডা/2। তো এই দুজনকে যদি ভাগ করে দেই, ল্যামডা আর হচ্ছে ল্যামডা/2, তাহলে ভাগ করে দিলে দেখো ল্যামডা ইন্টু কি 2 যাবে উপরে, ল্যামডা নিচে আসবে, কেটে যাবে। তার মানে কত হবে হচ্ছে আমার 1:2 হচ্ছে আমার অ্যান্সার, 1:2। বা এটাকে উল্টায় দেওয়া যায়, এটাকে আবার 2:1 করা যায়, 2:1। আচ্ছা, এটা হচ্ছে 2:1 হবে অ্যান্সারটা। দেখো তো এই অ্যান্সারটা কত, 22 এর অ্যান্সারটা আমাকে একটু বলবা তো। 22 নম্বরের যেটা প্রবলেম ছিল, অ্যান্সারটা তোমাদের একটু বলো তো আমাদের। 22 এর অ্যান্সারটা কত আছে? 2:1। 22 নম্বরের অ্যান্সারটা একটু কাইন্ডলি বলবা, ওইখানে কত দেওয়া আছে? 22 নম্বরের অ্যান্সারটা তোমাদের ওইখানে কত দেওয়া আছে? কোনো সাড়া নেই। এ, ঠিক আছে, হ্যাঁ 2:1। তার মানে এখানে আমরা হচ্ছে 1:2 বের করছিলাম, 1:2, এটা হচ্ছে আমাদের আগে ছিল হচ্ছে এ, তোরা সিটা আগে নিছে, তো 2:1 দিছে, একই কথা, সমস্যা নেই। তো এটা এ নাম্বার অপশন হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আশা করি। হ্যাঁ, ঠিক আছে, ক নাম্বার। ওকে, আচ্ছা, এরপরে 23 নাম্বার প্রবলেম ছিল তোমাদের অনেকের। 23 নাম্বারটা বলছে দেখো যে এখানে, এটা তো খুবই সহজ প্রশ্ন, একটা চিত্র দেওয়া আছে এখানে। 23 নাম্বারটা, 23 নম্বরে একটা চিত্র দেওয়া আছে এরকম, এখানে একটা ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এখানে হচ্ছে এ ভেক্টর, আর এখানে থেটা দেওয়া আছে। সো এ ভেক্টর ও ভি ভেক্টর যে তলে অবস্থিত, পি কিউ সেই তলের উপর লম্ব। তো ওরা বলছে এখানে হচ্ছে লম্ব দিক বুঝাইছে, এটা হচ্ছে কিউ পি ও কিউ, এটা বুঝাইছে। সো এখন বলছে যে সেই তলের উপর লম্ব এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর দিক। আচ্ছা, দেখো তো আমরা কি বলছিলাম তোমাদের, ডান হস্ত ক্লেভেনের নিয়ম অনুযায়ী ক্রস ভেক্টর বের করার নিয়ম কি? এ থেকে বি এর দিকে, এ থেকে মানে প্রথমে যাকে লিখছি তার থেকে দ্বিতীয় ভেক্টর, তাহলে এ থেকে বির দিকে একটা স্ক্রু ঘুরাও তো। যদি ঘুরাও, এটা নিচের দিকে যাবে না, এরকম যদি ঘুরাও স্ক্রুটাকে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। তার মানে এটা হবে হচ্ছে তোমার হলো ও কিউ বরাবর, এর দিক হবে এই বরাবর, ও কিউ বরাবর দিক হবে। আচ্ছা, অর্থাৎ ও কিউ বরাবর, ক্লিয়ার। এটা হচ্ছে খ নাম্বার, 23 নাম্বারের খ নাম্বার, 23-এর খ, ঠিক আছে। আশা করি আমাদের এই সিলেট বোর্ড 2022 সবগুলো ওকে। এরপরে আমরা যাব হচ্ছে এরপরের যে বোর্ডটা আছে, সেটা হচ্ছে আমাদের কি বরিশাল 2022। তো বরিশাল 2022 যাদের যে প্রবলেম 1 থেকে 10-এর মধ্যে একটু দ্রুত বলে দাও। বরিশাল 1 থেকে বরিশাল হচ্ছে কত? 22-এর 1 থেকে 10। বরিশাল 1 থেকে 10 বলবা, বরিশাল 22-এর 1 থেকে 10 আমি একটু বোর্ডে লিখে দেই। এটা হচ্ছে বরিশাল 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 22, এটা এটা হচ্ছে কসেট। আচ্ছা, প্রবলেম পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রে, ওকে। সো 8-9 প্রবলেম অনেকের, 8-9, 8 আর 9 প্রবলেম। সো 8 নম্বরের প্রবলেমটা হচ্ছে কি বলছে এখানে, কাদামাটির উপর গড় বল কত। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে যে 15 মিটার উঁচু থেকে গাছের ডাল হতে 200 গ্রাম ভরের একটি আম নিচে কাদা মাটিতে পড়ে 10 গ্রাম পড়ে 10 গ্রাম গর্ত সৃষ্টি করে। আচ্ছা, দেখো তো বিষয়টা এরকম যে গাছ থেকে আম পড়ছে, এটা মাটি, পড়ে এইখান থেকে
আরো 10 সেন্টিমিটার ভিতরে গেছে, কাদা মাটির ভিতরে 10 সেন্টিমিটার গেছে। আচ্ছা বলো তো এইখানে বিভব শক্তি কত? যেহেতু উচ্চতা কত, আমার উচ্চতা হচ্ছে 15 মিটার, এইটুকু হচ্ছে 15 মিটার, 15 মিটার, তাহলে এখানে বিভব শক্তি কত? mg/h। তাহলে হচ্ছে আমার ভর আছে 200 গ্রাম, তার মানে হচ্ছে 0.2 ইন্টু 9.8 ইন্টু কত? 15। তো এটা হচ্ছে আমার তোমার বিভব শক্তি হবে। সো বিভব শক্তিটা এখানে আমি দেখতেছি কত হয়। বিভব শক্তিটা আমাদের কত আসে দেখতেছি। বিভব শক্তিটা হচ্ছে আমার এম হচ্ছে 0.2 গুণন 9.8 গুণন হচ্ছে কত? এইচ হচ্ছে 15 মিটার, 15। সো আমাদের 29.4 আসতেছে, 29.4। এখন দেখো এইখানে বিভব শক্তি যা, যান্ত্রিক শক্তি মৃত্যুতা সূত্র থেকে আমরা কি জানি? এখানে বিভব শক্তি যা, এইখানে গতিশক্তি তাই। ঠিক আছে, তাহলে এইখানে গতিশক্তি কত বলতে পারি আমরা? 29.4 জুল আছে। ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার যাওয়ার পরে তো বস্তুটা থেমে গেছে, তাহলে এইখানে গতিশক্তি কত? এখানে গতিশক্তি 0। ঠিক আছে, আমরা কিন্তু তাহলে আমরা এইখানে গতিশক্তি মানে কাদামাটির স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত ছিল? এইটা। আর থেমে কাদামাটির মধ্যে 10 সেন্টিমিটার যাওয়ার পরে গতিশক্তি কত? 0। আমরা জানি গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমানুপাতিক। এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা মানে সরি কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে যে এই গতিশক্তির পরিবর্তন, দেখো আগের গতিশক্তি আর পরের গতিশক্তি, আর পরের গতিশক্তি 0, আগের গতিশক্তি কত? 29.4। এই যে গতিশক্তির চেঞ্জ, এটা কার সমান? ডাব্লিউ এর সমান। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফএস ইকুয়াল টু কত পাইতেছি? মাইনাস 229.4। পরে এখান থেকে এফ নিলাম, এখানে এস মাইনাস 29.4, আর এখানে এস হচ্ছে আমার এই যে কতটুকু প্রবেশ করছে? 10। 10কে 100 দ্বারা ভাগ করলে 0.1, তাহলে এটা হবে মাইনাস 294 নিউটন। অর্থাৎ এই মাইনাস কেন আসছে? বাধাদানকারী বল। তো এখানে মাইনাস ওরা অপশনে দেয় নাই, বাধাদানকারী বল বল বলছে। তো বাধাদানকারী বল মানে হচ্ছে মাইনাস, তার মানে আমার 8 নাম্বারেরটা অ্যান্সার হবে হচ্ছে 294 নিউটন। এটা মেবি ভুল আছে অ্যান্সার তোমাদের। 8 নাম্বারের অ্যান্সারটা হবে ঘ। এটা কারেকশন করে নিও, ঠিক আছে? 294 নিউটন, 294 নিউটন অ্যান্সার হবে। ক্লিয়ার? 9 নম্বরে যাদের প্রবলেম ছিল, 9 নম্বর প্রবলেমটা দেখো। বলছে কোন বস্তুর আদি মাত্রা এক্স এবং বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা ওয়াই হলে বিকৃতি কত? দেখো তো একটু, আদি মাত্রা আমাদের কত? এক্স। আদি মাত্রা হচ্ছে আমাদের এক্স, এক্স হচ্ছে আদি মাত্রা, আর বল প্রযুক্ত হওয়ার পরে হইছে ওয়াই। মনে করো আমাদের একটা বস্তুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এইটা, বল প্রযুক্ত করলে আরো বেড়ে গেছে মনে করো, তাইলে আমাদের আদি মাত্রা পরের মাত্রা থেকে আদি মাত্রাটা বাদ দিলেই তো আমি পরিবর্তনটা পাই। তো আদি পরেরটা থেকে আদিটা বাদ দাও, তার মানে ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস এক্সটা হচ্ছে আমার দৈর্ঘ্যের পরিবর্তন। আর বিকৃতি কত হবে তাহলে? ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ এই যে মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা, ওয়াই বাই এক্স, ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো যাই হোক এখানে কোনটা বড় তা বলে নাই, তো ওয়াই মাইনাসও নিতে পারি আমরা। এক্স বড় না ওয়াই বড় এটা তো বলে নাই, তো আমরা এদের পার্থক্যটা নিতে হবে। এদের পার্থক্যকে আমরা কি বলি? ডিফারেন্স। ওয়াই এক্স ডিফারেন্স ওয়াই। ঠিক আছে, এটা মানে কি? এটা মানে এক্স মাইনাস ওয়াই হইতে পারে, ওয়াই মাইনাস এক্সও হইতে পারে। তো যাই হোক সেই পার্থক্যটা উপরে যাবে, নিচে থাকবে আদি মাত্রা। এটা হচ্ছে আমার বিকৃতি। তো আমাদের অপশনটা হবে 4 নাম্বার, 9 এর 4 নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছো, 9 এর 4। ঠিক আছে, এরপরে আসি আমরা 11 থেকে 25 এর মধ্যে প্রবলেমটা বলো। 11 থেকে 25 এর মধ্যে যে প্রবলেমগুলো আছে সেটা বলো। 11 থেকে 25 এর মধ্যে প্রবলেমগুলো কি? 11 থেকে 25 এর মধ্যে যে প্রবলেমগুলো আছে দ্রুত বলে দাও। 11 থেকে 25, 11 থেকে 25 এর মধ্যে কি কি প্রবলেম আছে একটু কাইন্ডলি দ্রুত দ্রুত বলে দিবা, দ্রুত। 24 পাওয়া গেছে একজনের। আর কোনো প্রবলেম আছে? 24 পাওয়া গেছে একজনের। আচ্ছা 24 নাম্বার বলা হইলো যে কোন বস্তুর কোন একটি বস্তু কণার গতিশক্তি ও ভরবেগ এর মধ্যকার লেখচিত্র একটি, দেখো পরাবৃত্ত হবে, এটা পরাবৃত্ত। কারণ কি? কারণটা হচ্ছে ইকের সাথে ভরবেগের সম্পর্ক। দেখো পি স্কোয়ার বাই 2m, এটা হচ্ছে আমাদের সম্পর্কটা স্কোয়ার। তো স্কোয়ার থাকলে গ্রাফটা এরকম ভাবে উঠে যায়। তো আলটিমেটলি এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে, এটা পরাবৃত্ত হবে। ঠিক আছে, আমরা পড়ছি না ম্যাথের হচ্ছে ষষ্ঠ সেকেন্ড পার্টের ষষ্ঠ অধ্যায়ে পরাবৃত্ত পড়ছি না? দেখতে কেমন ছিল? এরকম ছিল না পরাবৃত্ত?
তো আসলে গ্রাফগুলো এরকম ভাবে উঠে যাবে, এরকম ভাবে উঠে যাবে। স্কোয়ার থাকলে আমি বলছিলাম গ্রাফটা এরকম ভাবে উঠে যায়, এক পাশে যাবে এই পাশে, আর এক পাশে যাবে এইভাবে। তো এটা পরাবৃত্ত হবে, ঠিক আছে, 24-এর পরাবৃত্ত। ওকে, তারপরে 16, 18, 20, 16 নাম্বারটা দেখি। 16 নম্বর বলছে ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় ও উচ্চতায় উৎকর্ষ ত্বরণের মান সমান হবে। এটা ম্যাথ করে বের করা যায়, ম্যাথ করতে গেলে অনেক টাইম লাগবে। বেটার দেন তুমি মনে রাখো, এটা হচ্ছে অনুপাত হচ্ছে 2:1 হবে, অর্থাৎ গভীরতা যত তার থেকে 2:1 হবে, এটা একটু মনে রাখবা। তারপরে হচ্ছে তোমার হলো 18 নম্বরের প্রবলেম আছে, বলছে সাম্যাবস্থান থেকে 1 মিটার দূরে কণাটির গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত। আচ্ছা, এখানে একটা 18 নম্বরে একটা অনুপাত উদ্দীপক দেওয়া আছে আমাদের এখানে। 18 নম্বরে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে x equal to √3 sin 2π। এটা হচ্ছে আমার ইকুয়েশন, 2πt দেওয়া আছে, 2πt। এখন আমাদের 18 নম্বরে বলা হয়েছে যে সাম্যাবস্থান থেকে, এখানে দেখো এ কত, এ হচ্ছে √3, আর এই সাম্যাবস্থান থেকে কত মিটার দূরে গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত বের করতে বলছে 1 মিটার, মানে x equal to 1। এখন আমরা জানি সরল দোলন গতির ক্ষেত্রে গতিশক্তি বলছে যে গতিশক্তি জানি আমরা কি, গতিশক্তি জানি হচ্ছে এটা, যে বিভব শক্তি জানি হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তি কত হয়, গতিশক্তি হয় তাহলে এটা যদি হয় এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি হবে হচ্ছে হাফ কে এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এই দুটাকে যদি ভাগ করে দেই আমরা, হাফ কে এক্স স্কোয়ার, এটা যদি ভাগ করে দেই, হাফ কে কাটা যাবে, থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এ মানে কত, √3, তাহলে এটা 3 - 1 ডিভাইডেড বাই 1, তার মানে 2:1। এটার একক হবে 2:1। দেখো এটা অ্যান্সার হবে 18 নম্বরের অ্যান্সার হবে 2:1, ঠিক আছে, 2:1। 18-র এই যে 2 পাচ্ছি, তো তাহলে 2:2, আর নিচে কত আছে, 1 আছে না, তাহলে 2:1। ওকে, 2:1 হবে। এরপরে আসি, আমাদের প্রবলেমটা হচ্ছে 20 নাম্বার। 20 নম্বরে বলছে যে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে। আসলে এটা একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব নির্ণয় করে, এটা মনে রাখবা যে, ঠিক আছে। এটা 4 নাম্বারটা, 20-এর 4। আচ্ছা, আর কোনো প্রবলেম কি আছে তোমাদের? বরিশাল 2022-এর কি আর কোনো সমস্যা আছে কিনা বলো? আর কোনো সমস্যা যদি না থাকে তাহলে নো লিখে দাও, সবাই একটু নো লেখো, নো। যদি প্রবলেম না থাকে তাহলে সবাই একটু নো লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো। আমি একটু ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। আচ্ছা, আরো একজন বলছে না। আর কারো প্রবলেম আছে? সবাই একটু নো লিখে দাও, নো বা না লিখে দাও যদি প্রবলেম না থাকে, একটু দ্রুত করো। বাকিগুলা কি ঘুমাইছো? বুঝলাম না আমি। এরকম করলে ক্লাস স্টপ করে দিব আমি নেক্সট থেকে, আর ক্লাস করা যাবে না। একজন বলছে না, আর কোনো কমেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, মেবি না, বাট কমেন্ট এত স্লো। তোমাদের কি নেটের সমস্যা নাকি কার, বুঝলাম না আমি। নেটের প্রবলেম মেবি। আর ক্লাস ধুমায় শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়, ক্লাস শেয়ার না থাকলে আমরা ক্লাস চালাইতে পারবো না। ঠিক আছে, আশা করি আমাদের আজকের ক্লাস সব ক্লিয়ার। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দিনাজপুর 22 শুরু করব। আচ্ছা, একজন বলছে নেট প্রবলেম স্যার, ঠিক আছে, হইতে পারে। আচ্ছা, যাই হোক, দিনাজপুর 22, এখানে 22-এ বাদ থাকতেছে আমাদের দিনাজপুর 22 আর হচ্ছে ময়মনসিংহ 22, এটা করলে এনাফ। সো আগামী ক্লাসে এই দুইটা সলভ করা হবে, এই দুইটা সলভ করা হবে, দেন হচ্ছে আমরা অন্য ইয়াতে যাব। ওকে, আগামী ক্লাসে হচ্ছে তোমার দিনাজপুর 22 আর কি বলে দিলাম, দিনাজপুর 22 আর হচ্ছে তোমার কত, দিনাজপুর 22 আর হচ্ছে আমাদের ময়মনসিংহ 22। দিনাজপুর 22 আর হচ্ছে ময়মনসিংহ 22, এই দুইটা সলভ করব, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, আজকের মতো ক্লাস এইখানেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।